আমরা প্রথমেই রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে আলোচনা করেছিলাম। আগে তো এটা ব্যক্তির একান্তভাবে রাষ্ট্রপতি এককভাবে যা ইচ্ছা তাই করতে পারতেন, এবং আমাদের কাছে খুবই কিছু খারাপ উদাহরণ সৃষ্টি ছিল। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসাবে কোনো গভর্নমেন্ট যাদেরকে চিহ্নিত করেছে, আমাদের রাষ্ট্রপতিদের কেউ কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। এগুলো আপনারা জানেন, আমি ডিটেলস জানতে চাই না, কারণ সাংবাদিকেরা আমাদের চেয়ে বেশি খবর রাখে। এখানে আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিসকে নিশ্চিত করার জন্য, এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়। তো আমাদের কমিশন চিফ তো আজকে বলেছেন যে সেজন্য একটা বডি করা হয়েছে, এবং সেই বডির সুপারিশক্রমে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন। কোন কোন ক্রাইটেরিয়ায় এই কমিটি সুপারিশ করবে তার একটা বিস্তারিত তালিকাও করা হয়েছে, যে এইসব ক্রাইটেরিয়া মেনটেন করবে। আজকে নতুন একটা কথা আমরা যোগ করেছি, জামাত ইসলামীর পক্ষ থেকে এটা আমরা যোগ করেছি, পরে সকলেই সাথে একমত হয়েছে যে রাষ্ট্রপতি বা কমিটি ওই সকল বিষয়ে যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। সুতরাং যেহেতু কনসেন্ট কেন লাগবে, কারণ একজনের পিতা খুন হয়েছে, আরেকজন তো মাফ করা রাখে না, এটাকে একেবারেই পার্সোনাল। তো কিন্তু তাকে কনসেন্ট করে যদি অনুমতি নিয়ে সে রাজি হয় তার এটা পারবে। তো এটা আমরা কেন করলাম? এক হচ্ছে ইনসাফের বরখেলাপ, তাদের কনসার্ন না করে দাও। দুই হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা দেখেছি অনেকে একটি পর্যায়ে এসে একটা সমঝোতা আসতে চায় কম্পনসেশনের মাধ্যমে, টাকা দিয়ে হোক অন্য দিয়ে হোক, তারা একটু বেনিফিট করতে চায়। তো সেই প্রভিশনটা আমরা রেখেছি। তো এই কারণেই এটা আজকে খুব বড় ধরনের একটা সিদ্ধান্ত টু এনশিওর দি জাস্টিস, ইভেন প্রেসিডেন্টের ক্ষমা করার ক্ষেত্রেও, যে কনসার্ন ফ্যামিলি বা বৈধ যে উত্তরাধিকার থাকবে ফাঁসির ক্ষেত্রে তাদেরকে কনভিন্স করে, তাদেরকে কনসার্ন করে তাদের সম্মতিক্রমে ক্ষমা করার এই সুপারিশটি কমিটি করতে পারবে। তো এটা আপনি বলছি ইটস এ ভেরি নিউ ডাইমেনশন, এবং জাস্টিস এনশিওর করার জন্য ক্ষমার ক্ষেত্রেও এটা একটা উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে থাকবে। দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশন। দীর্ঘ আলোচনা হয়েছে, নানা রকম প্রস্তাব আসছে। আমরা লিখিতভাবেও এটা বলেছিলাম যে বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, এবং এই মানুষ সংখ্যা আরও বাড়তে থাকবে। দূর দূরান্ত থেকে, সুনামগঞ্জ থেকে বলেন বা আরও প্রত্যন্ত অঞ্চল আছে, আসতে মানুষের খুব কম। আর ঢাকায় এসে থাকা খাওয়া অপেক্ষা করার মতো সামর্থ্য আর সুযোগ আমাদের খুব কম মানুষের আছে দায়িত্ব। সুতরাং ইট ইজ দ্য ডিমান্ড অফ দি টাইম অ্যান্ড ডিমান্ড অফ দি কমন পিপল, এবং এটা অত্যন্ত প্রয়োজন যে বিচারটাকে আরও একটু নিয়ারার করা মানুষের কাছে। এখানে সমস্যাগুলো আসছিল, এই ব্যাপারে কেউ একমত হয়নি যে দুর্গড়ায় বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়া, কিন্তু 2-3টা সমস্যার কথা আসছে। এক হচ্ছে এত বিচারপতি পাওয়া যাবে কিনা, 2 বিচারপতিরা এলাকায় যেতে রাজি হবেন কিনা, 3 বিচারের সুস্থ বিচার। আরেকটি ভাইটাল অংশ হচ্ছে আমাদের লয়ার্স যারা আছেন তারা। তো সেখানে আসছে যে পোটেন্সিয়াল হাইকোর্ট লেভেলে প্র্যাকটিস করার মতো লয়ার আমরা সেখানে যাব কিনা বা পাবো কিনা ইত্যাদি। কিন্তু আমরা বলেছি এই মুহূর্তে শর্টেজ হতে পারে, কিন্তু আমরা যদি মনে করি যে আমরা বিচারপতি 5 গুণ বাড়াই দেব, তাহলে বিচারপতি রিক্রুট হতে পারে, মেধাবী লোক তো আছে, এবং তাদেরকে ট্রেন আপ করতে পারে, আপগ্রেড করতে পারে। ঠিক একইভাবে এখন লয়ারের সংখ্যা কিন্তু কম না। একজন বলছেন যে কক্সবাজারে 100 লয়ার আছে সিনিয়র, যারা মাঝে মধ্যে এসে সুপ্রিম কোর্টে হাইকোর্ট প্র্যাকটিস অলরেডি করেন। তো কোর্টটা যদি আরও অ্যাভেলেবল হয় তারা সেখানে করবেন, আরও কনসেন্ট্রেট করবেন, এবং গভর্নমেন্টের উচিত মেধাবী লোকদেরকে বিচারপতি নিয়োগ করে যথার্থ দেশে এবং বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করা। সেই জন্য আমরা বলেছি বাজেট বৃদ্ধি করেন, বেশি বিচারপতি নিয়োগ করেন, তার ট্রেন আপ করেন, ইফিসিয়েন্সি ডেভেলপ করেন, এবং একইভাবে আমাদের লয়ার্স যারা আছে তারাও যদি দেখে যে এলাকায় গিয়ে তারা
যথাযথ প্র্যাকটিস করতে পারছে, অ্যাটলিস্ট তাদের মেধাকে তারা কাজে লাগাতে পারছে। আই এম নট কনসার্ন উইথ দ্য মানি অন অল দিস থিংস। মেধাও কাজে লাগার মতো যদি ব্যবস্থা থাকে, তাহলে ডাক্তাররা যে আগে যেত না, একটা অভিযোগ ছিল না যে ডাক্তাররা যায় না এলাকায়, এখন তো যাচ্ছে ডাক্তাররা। কারণ রাষ্ট্র যদি সেভাবে এনভায়রনমেন্ট তৈরি করে, তাহলে যে যেখানে দরকার সেটা যাবে। এটা আমরা আর্গুম দিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই দীর্ঘ আলোচনার পরে আমরা এখন একমত হয়েছি যে সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এককেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। এটা খুব স্পষ্টভাবে ডিসাইড করা হয়েছে। এই দুইটি আজকে বড় অ্যাচিভমেন্ট। আপনাদের সকলকে ধন্যবাদ।